সুপ্রিয় শিক্ষার্থী, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আর আমি সেই প্রার্থনাও করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালো করে লেখাপড়া করো। আর তোমাদের সাথে আজকে আমি আছি, আমি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। আজকের পাঠ পরিচিতি হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট রেখাংশের সমান রেখাংশ অঙ্কন করতে পারবে এবং একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে পারবে, কোণের সমান কোণ অঙ্কন করতে পারবে এবং সর্বশেষে হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করতে পারবে। তো আজকে ক্লাসে আমরা যথারীতি চলে যাই। তো একটু খেয়াল করে দেখো, এই নবম ও দশম শ্রেণী অথবা মাধ্যমিক স্কুলে যে কোনো বিষয় অঙ্কনের জন্য যে বেসিক গুলো তোমার একান্তই জানা দরকার তা হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশের সমান রেখাংশ বা রশ্মি থেকে রেখাংশ কেটে নেওয়া তোমাকে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত বা সমান চার অংশে বিভক্ত করাও শিখতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমান 3 ভাগে বা সমান 5 ভাগে ভাগ করাও শিখতে হবে। কারণ হয় কি, অনেক সময় এই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে, তখন আমরা ওই রেখাংশটিকে সমান 3 ভাগে ভাগ করে তারপর সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হয়। চতুর্থত হচ্ছে একটি নির্দিষ্ট রেখা বা রেখাংশের যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করা শিখতে হয়, কেননা যে কোনো সময় সিচুয়েশন বুঝে আমাকে লম্ব অঙ্কন করতে হয়। পঞ্চম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট রেখা বা রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখা বা রেখাংশের উপর লম্ব অঙ্কন। ষষ্ঠ হচ্ছে কোনো রেখাংশের সমান্তরাল অন্য একটি রেখা বা রেখাংশ অঙ্কন করা। সপ্তম হচ্ছে একটি নির্দিষ্ট কোণের সমান কোণ অঙ্কন করা, এটি তো খুব বেশি ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করা। আর নবম হচ্ছে বিভিন্ন কোণ অঙ্কন করা, অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল ব্যবহার করে তুমি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি and 120 ডিগ্রি কোণ অঙ্কন করা তোমাকে শিখতে হবে। এখানে চাঁদা ব্যবহার করা যাবে না। আর দশম হচ্ছে যে কোনো নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বা বৃত্তচাপ অঙ্কন করা। এই 10টি বিষয় তুমি যদি জানা থাকে, তুমি যদি পারো, তাহলে তুমি সব সম্পাদ্য অঙ্কন করতে পারবে। মূলত এই 10টি হচ্ছে সম্পাদ্য অঙ্কনের হাতিয়ার। তাহলে আমরা আজকের ক্লাসে যে ব্যবহার করব সেগুলো একটা খেয়াল করো। প্রথম যে বেসিকটি আছে রেখাংশের সমান রেখাংশ অথবা রশ্মি থেকে রেখাংশ কেটে নেওয়া, সেইটি আমরা ব্যবহার করব। দ্বিতীয়ত হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করাও আমরা শিখব। আর আমাদের 7 নম্বর বেসিকটি কাজে লাগবে, সেটা হচ্ছে কোণের সমান কোণ অঙ্কন করা। তাহলে খেয়াল করো, প্রথম বেসিকটি আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশের সমান রেখাংশ অঙ্কন করো। প্রথমে স্কেলের সাহায্যে যে নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে সেই মাপের একটি রেখাংশ আঁকতে হবে। আমরা এখানে স্কেল দেখলে বুঝতে পারতেছো 0 থেকে 6 অর্থাৎ 6 সেন্টিমিটার আমরা একটি রেখাংশ এঁকে নিয়েছি। এখন আমরা যে কোনো একটি রশ্মি নেব, যে তোমরা নিজে ক্লাসে শিখেছো। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথমে এই এ সমান ব্যাসার্ধ নিই। আমার এটা ছোট হয়ে গেছে, আমরা কি করব, পেন্সিল কম্পাসটাকে টেনে একটু বড় করে দেব। তারপরে একে কেন্দ্র করে দেখো, খেয়াল করে একে কেন্দ্র করে ওই আগের যে ব্যাসার্ধ ছিল ওই একই ব্যাসার্ধ নিই, মানে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে খেয়াল করে দেখো, এটি তোমরা 6 এর ক্লাসে, 7 এর ক্লাসে যেভাবে বর্ণনা শিখেছো তখন একটু বিশদ বর্ণনা ছিল। যেমন খেয়াল করে দেখো, বিশেষ নির্বাচনটা ছিল মনে করি এ সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এর সমান একটি রেখাংশ আঁকতে হবে। আর অঙ্কনেও তোমরা অনেক বড় করে লিখেছিলে, সেখানে ছিল যে অঙ্কনের বিবরণটা হচ্ছে
যে কোনো একটি রশ্মি AX নেই, একে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি AX কে B বিন্দুতে ছেদ করে, তাহলে AB নির্ণেয় রেখাংশ। কিন্তু নবম ও দশম শ্রেণীতে এত বিস্তারিত অঙ্কনের বিবরণ দিতে হয় না। সেক্ষেত্রে তোমাকে বিশেষ নির্বাচন তো আগের মতোই থাকছে, যা ছিল তাই। সেক্ষেত্রে অঙ্কনের যে বিবরণটুকু আছে সেটুকু খুব সংক্ষিপ্ত আকারে দিতে হয়। অঙ্কনের বিবরণটুকু হচ্ছে যে কোনো একটি রশ্মি AX থেকে A এর সমান করে AB অংশ কেটে নিই। একেবারে সংক্ষিপ্ত। ইচ্ছা করে তুমি আরো ছোট করে দিতে পারো, যেমন হচ্ছে দেখো এই যে কোনো রশ্মি AX থেকে AB সমান A নেই, তাহলে এই রকম অঙ্কনগুলো আমার কাজে লাগবে এবং আমরা এখন বর্ণনা করা শিখব। এইভাবে অল্প বর্ণনা করলে এখন হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের 7 নম্বর বেসিকটাও কাজে লাগবে, অর্থাৎ কোণের সমান কোণ অঙ্কন করা। একটু দেখে নাও এই 7 নম্বর বেসিকে আমরা কি করছি। একটি নির্দিষ্ট কোণ দেওয়া আছে, এর সমান কোণ আঁকতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা কোণ এঁকে নেব। যদি আমরা ওই যে 9 নম্বর বেসিকে বলেছিলাম নির্দিষ্ট কোণ দেওয়া থাকে তাহলে সেই সমপরিমাণে কোণ অঙ্কন করতে হবে, আর যদি কোণ দেওয়া না থাকে তাহলে তুমি নির্দিষ্ট যে কোনো কোণ নিলেই পারবে। তাহলে আমরা একটা যে কোনো কোণ নিচ্ছি। দেখো প্রথমে ভূমি সমান্তরালে একটা বাহু নিলাম, তারপর আমরা, ঠিক আছে, তাহলে আমরা কোণ নিলাম একটি, হয়ে গেল আমাদের x কোণ। এখন আমাদের যা করতে হবে এই কোণের সমান কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখানে যে বিশেষ নির্বাচনটুকু ছিল সেটুকু আমরা একটু বর্ণনা করে নিই। সেটা হচ্ছে, মনে করি একটি নির্দিষ্ট কোণ x দেওয়া আছে, এর সমান কোণ অঙ্কন করতে হবে। তাহলে দেখো কোণ অঙ্কন করলে হলে আমাদের জায়গা দরকার, আমরা এই বেসিকটাকে দূরে সরিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, দেখো যে কোনো একটি রশ্মি নেব, এটা তুমি যে কোনো নামই দিতে পারো। তাহলে একটু খেয়াল করে দেখো, BC একটি রশ্মি নিলাম। এখন একটু খেয়াল করে দেখো আমরা কি করছি, এই যে এই অংশটাই তুমি যা করবা সেটা হচ্ছে, দেখো x কে কেন্দ্র করে প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, আমার যে অবস্থা আছে আমি সেই অবস্থা আঁকতে পারি, একটু বড় আঁকতে পারি, একটু ছোট আঁকতে পারি, তবে যাতে সুন্দর হয়, বেশি বড় না হয় আবার বেশি ছোট না হয়। তাহলে কি করবে, তুমি এরকম যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবা। এখন তুমি কি করবা, এই যে রশ্মির যে প্রান্ত বিন্দুটা আছে B, সেখানে বসিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ পূর্বের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো। তাহলে দেখো কোণ অঙ্কনের একটি ধাপ তোমার শেষ হয়ে গেল। এখন তুমি যা করবা সেটি হচ্ছে, দেখো এই যে এই অংশটা, অর্থাৎ ভূমি সমান্তরালে যে রেখাটি আছে সেই বিন্দুতে বসিয়ে তারপর তুমি এই যে এখানে, অর্থাৎ যতটুকু প্রশস্ত আছে সেইটুকু নিয়ে, এই ব্যাসার্ধটুকু নিয়ে, আর BCর যে বিন্দুতে আগের সরল মানে আগের ব্যাসার্ধটি ছেদ করেছে সেইখানে তুমি বসিয়ে এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। তাহলে দেখো এই বি বিন্দু আর এই যে ছেদবিন্দু দুইটা আছে যোগ করে দিলেই আমাদের কিন্তু কোণটি হয়ে যাবে। আচ্ছা, আমরা ভূমির একটু খেয়াল করে দেখো, এই যে ভূমি সমান্তরাল তুমি যদি উপরেও বসাও কোনো সমস্যা নেই, অর্থাৎ তুমি উপরের বিন্দুতে বসে এই পর্যন্ত নিলে হবে। দেখো এখানে এনে দেখো মাপের কোনো তারতম্য হয়। আশা করি বুঝতে পারছো বিষয়টি। তাহলে একটু খেয়াল করে দেখো, এখন আমরা যা করছি সেটি হচ্ছে এই বি বিন্দু আর এই ছেদবিন্দু আমরা যোগ করে দেব। তাহলে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো আমরা এখানে সি বি কোণ অঙ্কন করে ফেলেছি x কোণের সমান করে। আশা করি বুঝেছো। তারপর দেখো আমরা এই কোণের কালারটি চেঞ্জ করে আমরা এটা এখানে এনে বসিয়ে দেখবো যে আমাদের কোণের সমান কোণ হয়েছে কিনা। একটু দেখো, হ্যাঁ দেখছো কোণের সমানই কোণ হয়েছে। তাহলে আমরা কালারটি চেঞ্জ করে দিই। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের আজকের মূল কাঙ্ক্ষিত যে বিষয় সেটি অঙ্কন করার জন্য, অর্থাৎ ত্রিভুজের ভূমি। একটু ভালো করে খেয়াল করবা কি বিষয়গুলো আছে, ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তিনটা জিনিস আছে, ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর সমষ্টি। তাহলে আমরা কি করব, স্কেল আর পেন্সিলের সাহায্যে
আমরা এগুলো এঁকে নিব। যদি নির্দিষ্ট মাপ থাকে ভূমি তাহলে ওই নির্দিষ্ট মাপ দিতে হবে, আর যদি মাপ না থাকে তাহলে মাপ ছাড়া নিতে হবে। পরীক্ষায় মাপ দিয়েই থাকে অনেক সময়, তো অবশ্যই তোমরা ততটুকু মাপ দিয়ে নিবে। আমরা দেখো প্রায় 5 সেন্টিমিটারের সমান নিয়েছি। এখন আমরা কি করছি, কোনটা পরে নিচ্ছি, অপর দুই বাহুর সমষ্টি নিয়ে নিচ্ছি। অপর দুই বাহুর সমষ্টি এটা। এখন নিচে হচ্ছে আমরা ভূমি সংলগ্ন যে কোণটি আছে সেটি। খেয়াল করো কিভাবে আঁকছি। তারপরে স্কেলটাকে এইভাবে ঘুরিয়ে এই বিন্দুতে মিলিয়ে আমরা একটা কোণ তৈরি করলাম। তাহলে একটু খেয়াল করো কোণ হয়ে গেছে। তাহলে দেখো আমরা যে অঙ্কনটুকু করলাম আর এই যে প্রদত্ত যে তথ্যটা দেওয়া আছে, উপাত্তটি দেওয়া আছে, সেটার সাথে মিলিয়ে আমরা এই বিশেষ নির্বাচনটুকু লিখে দিই। আমরা যে নাম দিয়েছি সেটি লিখতে হবে। মনে করি কোন ত্রিভুজের ভূমি এ, কারণ আমরা এখানে এ দিয়েছি, ভূমি সংলগ্ন একটি কোণ x, কারণ আমরা x দিয়েছি, আর অপর দুই বাহুর সমষ্টি s দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো তোমার মনে হতে পারে যে ভূমি সংলগ্ন কোণ মাঝে ছিল, অসুবিধা নেই, তুমি ইচ্ছা করলে এইটাকে এখানে মাঝে দিতে পারো, এখানে দিয়ে। তো দেখার সুবিধার জন্য আমরা স্কেল ব্যবহারের জন্য এখানে দিয়েছিলাম, আর কিছু না। তুমি ইচ্ছা করলে আবার ওখানে নিয়েও যেতে পারো। আশা করছি বুঝতে পারছো। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব আমাদের নির্ণয়। তাহলে আমরা লেখাটা সরিয়ে দিই আর আমরা এখানে অঙ্কন করব এখন। তাহলে প্রথমে আমরা কি করছি একটু খেয়াল করে দেখো। যে কোনো একটি রশ্মি নিচ্ছি, আমরা রশ্মির নাম দিয়েছি বিই। এখানে তোমাকে কিছু বর্ণনা করতে হবে না। তারপর আমরা যা করব, ওই যে রশ্মি থেকে রেখাংশ কেটে নেওয়ার যে বেসিকটি ছিল সেই অংশটা, প্রথম বেসিকটি। তাহলে খেয়াল করে দেখো এটা কি করছি, এটাকে একটু বড় করে এ সমান ব্যাসার্ধ নিলাম। এ সমান ব্যাসার্ধ নিয়ে দেখো বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে খেয়াল করে দেখো এই বৃত্তচাপটি এই যে বিই কে সি বিন্দুতে ছেদ করেছে, আর এই বৃত্তচাপটি কার সমান, এ সমান। তাহলে এখানে আমরা অঙ্কন করেছি কিছু, তাহলে অবশ্যই বর্ণনা করতে পারি। সেই বর্ণনাটুকু হচ্ছে যে কোনো একটি রশ্মি বিই থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই। এখন যে আমরা কাজটি করব সেটা হচ্ছে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ অঙ্কন করব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কোণের সমান কোণ একটু আগে শিখেছি। তাহলে খেয়াল করে দেখো এক্স কে কেন্দ্র করে এরকম যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। তারপরে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই যে আগের একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ খুব সতর্কতার সহিত পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে যেন কোনো ক্রমে ছোট বা বড় না হয়ে যায়। তাহলে কি করবো, একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে খেয়াল করো আমরা কোণ আঁকা দেখেছি। তারপরে আমরা যে কাজটি করব, এই যে ভূমির সমান্তরালে যে বিন্দুটি আছে এখানে বসিয়ে এরকম ব্যাসার্ধ নিয়ে এই যতটুকু এখানে আছে এই ব্যাসার্ধ নিয়ে এই যে বিসি এর যে বিন্দুতে আগের ছেদ করেছিল সেখানে বসিয়ে একটি বৃত্তচাপ। তাহলে খেয়াল করে দেখো এই বৃত্তচাপটি কিন্তু আগের বৃত্তচাপকে ছেদ করেছে, তাই না? তাহলে আসলে এই বি বিন্দু আর ছেদবিন্দু যোগ করে দিলেই হয়ে যাবে আমাদের। দেখো বি বিন্দু আর এই যে এখানে যে ছেদবিন্দুটা তুমি পাইলা, বি বিন্দু আর এই ছেদবিন্দু যোগ করবা, আর একে বর্ধিত করতে হবে, কেননা এই যে এস এর চেয়ে বড় করতে হবে, কারণ ওইখান থেকে আমি এস অংশ কেটে নিব। এই জন্য আমরা এটাকে রশ্মি দিচ্ছি, একটু বড় করে দিয়েছি। তাহলে দেখো এইখানেও আমরা একটা অঙ্কন করে ফেলেছি, তাই আমরা এই অঙ্কনের বর্ণনাটুকু দিব। সেটা হচ্ছে দেখো ভালো করে, আমরা যখন রশ্মি থেকে রেখাংশ কেটে নেব পরবর্তী অংশে আর কখনো এই রশ্মিটুকুর বর্ণনা দিতে হবে না, অর্থাৎ ই আর লিখতে হবে না কখনো। তাহলে তোমাকে লিখতে হবে শুধু কোনটুকু, এইটুকু। তাহলে দেখো বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে এই যে এই দিক থেকে এঁকেছি আমরা, দেখো সি বি এফ কোণ আঁকি। নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা। তারপরে এখন আমার বাকি রয়ে গেছে শুধু এস টা, অপর দুই বাহুর সমষ্টি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এই এস এর সমান করব এই যে বি এফ আছে সেখান থেকে নেব। তাহলে এটা একটু বড় করি। তাহলে খেয়াল করে দেখো এইটা হচ্ছে এই যে বিএফ থেকে এই যে স্মল এস অপর দুই বাহুর সমষ্টি এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ এই অংশটুকু আমি কেটে নিব। তাহলে একটু খেয়াল করো এইখানেও আমরা কি করেছি,
অঙ্কন করেছি সেই বর্ণনাটুকু দিয়ে নেব। সেই বর্ণনা হচ্ছে বিএফ রশ্মি থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে এই যে বিডি অংশ কেটে নিই। তাহলে আমাদের যে তিনটি তথ্য ছিল সেই তিনটি তথ্যই আমি এখানে ব্যবহার করে ফেলেছি, কিন্তু আমাদের ত্রিভুজ হয়নি, যদিও আমরা ডিসি যোগ করলে একটি ত্রিভুজ পাবো। ঠিক আছে, আমরা সেই অংশটা করি। এখন ডি আর সি যোগ করি। তাহলে এখানে আমরা একটি অঙ্কন করলাম, তাই এই অঙ্কনটুকু আমরা একটু বর্ণনা করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। এই অংশটুকু আমরা যেটা করছি সেটা হচ্ছে ডি কমা সি যোগ করি। কেন আমরা কমা ব্যবহার করছি? কমা ব্যবহার করেছি বিন্দু বোঝানোর জন্য। তুমি যদি কমা না লেখো তাহলে সেটি বাহু হয়ে যাবে বা রেখাংশ হয়ে যাবে, অবশ্যই তোমাকে কমা ব্যবহার করতে হবে, কিন্তু আমরা বলার সময় এগুলো বলি না, একটু রেস্ট নিয়ে বলি। যেমন ডি সি যোগ করি, তাহলে দেখো ত্রিভুজ হয়েছে, কিন্তু আমাদের নির্ণয় ত্রিভুজ হয়নি, কেননা নির্ণয় ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি ছিল হচ্ছে এই এস এর সমান, কিন্তু আমার এক বাহুই অর্থাৎ বিডি যে বাহুটা সেই বাহুটা এস এর সমান হয়ে গেছে। সুতরাং এটি ত্রিভুজ হলেও এটি প্রদত্ত ত্রিভুজ নয়। তাহলে কি করতে হবে? এই যে বিডি এর কিছু অংশ অর্থাৎ এমন সুন্দর করে নিতে হবে যে এই অংশটা কেটে নিয়ে এই সি এর সাথে যোগ করে দিতে হবে। সেই জন্য আমার যা করতে হবে, এই যে বি ডি সি কোণের সমান করে এখান থেকে ডি সি এখানে হয়তো জি কোণ আমরা আঁকবো। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে কোণের সমান কোণ আঁকবো। এখানেও সেই কোণের সমান কোণটি কাজে লাগছে। তাহলে কি করতেছি দেখো, এই যে এরকম যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো আর এটাকে সি বিন্দুতে নিয়ে আসবো। খেয়াল করে দেখো, ডিসি এর যে পাশে বি বিন্দু আছে সেই পাশে আঁকতেছি, কিন্তু এই পাশে নয়। তাহলে খেয়াল করো, এটা এর সাথে আঁকবো না, আঁকবো হচ্ছে এই সিডির সাথে। তাই আমি একটু উঠিয়ে নিই, এখন আঁকবো। তাহলে খেয়াল করো, সিডির সাথে আঁকতেছি। তাহলে একটা অংশ হয়ে গেল। আবার বলছি দেখো, আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে দেখো, একটু খেয়াল করে, এই দিক থেকে কিছু অংশ আমি নেব, যে অংশটাকে সমান অংশ, তারপরে ওই অংশটাই আমি এই অংশটায় নিয়ে দিকে দিয়ে দেব। তাহলে আমার ত্রিভুজটি তৈরি হয়ে যাবে, কেননা এই তখন এই অংশটুকু মিলেই এস এর সমান হবে। তো এই কারণের জন্যই আমি কি করছি, এই কোণের সমান কোণ অঙ্কন করব। ঠিক আছে, আমরা কোণটি অঙ্কন করি। এখন দেখো একটু ভালো করে, এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এই এতটুকু যে ব্যাসার্ধ আছে দেখো, একটু খেয়াল করে, কম বেশি নেওয়া যাবে না। এই যে এই ব্যাসার্ধটুকু নিয়ে এখন এইখানে বসিয়ে দেখো, সিডির এই বিন্দুতে বসিয়ে দেখো, ওই যে পূর্বের যে ব্যাসার্ধ আছে তোমাকে, সেই পূর্বের ব্যাসার্ধকে তোমাকে সেট করতে হবে। তাহলে দেখো এই, এখন আমরা কি করব একটু খেয়াল করে দেখো, এই যে সি আর এই যে ছেদবিন্দু দেখতেছো, এই যে ছেদবিন্দু, তাহলে সি আর এই ছেদবিন্দু যোগ করে একে আমরা একটু বর্ধিত করে দেব। তাহলে দেখো আমাদের কোণের সমান কোণ হয়ে গেছে। এবং আমাদের যে উদ্দেশ্য ছিল, অর্থাৎ একটু খেয়াল করে দেখো, এই যে বি এর সাথে আমরা নিলাম বিষয়টি, এই যে এই অংশটুকু এখন এখানে চলে আসবে। কেন চলে আসবে? কারণ আমরা জানি যদি সমান সমান কোণ থাকে তার বিপরীত বাহু সমান হয়। সেই জন্য এই সমান করে এখানে আনার জন্যই আমরা সমান কোণ অঙ্কন করেছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যে কাজটি করলাম, যে কোণটি অঙ্কন করলাম, সেটি একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা যে অংশটা হলো খেয়াল করে, যেটা এই যে বি ডি সি কোণের সমান করে অঙ্কন করেছি আমরা হচ্ছে ডিসি জি কোণ। আশা করছো? তাহলে আমরা দেখো একটু বর্ণনা করে নিই। যে অংশটা করলাম সেটি হচ্ছে সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে আমরা একটু দেখিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বি ডি সি কোণের সমান করে, এই যে বি ডি সি কোণের সমান করে ডি সি জি কোণ আঁকে। তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা যখন এই সিজি আঁকি তখন এই সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে সেট করেছে। দেখো আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে এ বিন্দুতে সেট করেছে। ফলে খেয়াল করে দেখো, আমাদের সেই কাঙ্ক্ষিত এবিসি ত্রিভুজটি তৈরি হয়ে গেছে। তাহলে
ত্রিভুজ এবিসি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ। আমরা যে এই পদ্ধতিতে ত্রিভুজটি অঙ্কন করলাম তার পুরো একটি বিবরণ আমরা এখন পুনরায় দিচ্ছি। ভালো করে দেখো, আমরা এই অঙ্কনের বিবরণ পুরোটাই আবার বলছি, একটু ভালো করে দেখো বা শোনো। যে কোনো একটি রশ্মি বি থেকে ভূমি এ সমান করে বিসি রেখাংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণে সমান করে সি বি এফ কোণ আঁকি। বি এফ রশ্মি থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নেই। তারপর ডি সি যোগ করি। সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে বি ডি সি কোণের সমান করে ডি সি জি কোণ আঁকি। সিজি রশ্মি বিডি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। একটু খেয়াল করো, তাহলে ত্রিভুজ এবিসি নির্ণেয় ত্রিভুজ। তবে হ্যাঁ, আমরা এটি আরো একটি পদ্ধতিতে করতে পারি। সেখানে খেয়াল করে দেখো, প্রথম যে আমরা অংশটুকু করেছিলাম একটু খেয়াল করে দেখো, আমরা অঙ্কনের বিবরণে বলে দিচ্ছি। এই যে কোনো একটি রশ্মি বি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম। তারপর বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ কোণ অঙ্কন করেছিলাম। তারপর বিএফ থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছি। তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিসি যোগ করেছি। এটুকু করার পর তুমি অন্য নিয়মে এই ত্রিভুজটি আঁকতে পারো। তবে তার জন্য তোমাকে আরো একটি বেসিক জানতে হবে। তো আমরা দেখে নিই সেই বেসিকটি কি। সেটা ছিল 2 নাম্বার বেসিক, কি একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা। এ ও বি দুইটি বিন্দু নেই। তারপর দেখো, আমরা এই এ ও বি দুটি বিন্দু স্কেল ও পেন্সিলের সাহায্যে যোগ করে নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে এই যে একটা রেখাংশ পাইলাম, এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা। প্রথমে দেখো, একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এখন আমরা ওই বি কে কেন্দ্র করে ওই আগের বা পূর্বের ব্যাসার্ধ নিয়ে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। এই এবি এর উভয় পাশে আগেও দুইটি বৃত্তচাপ অঙ্কন করেছি এবি এর উভয় পাশে, পরেও দুইটি বৃত্তচাপ অঙ্কন করেছি এবি এর উভয় পাশে। ফলে এই বৃত্তচাপ দুইটি পরস্পর পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এই পি কেও যোগ করে দেব। তাহলে আমরা কি করব দেখো, পি কিউ এই বিন্দু দুটো যোগ করে দিলাম। ফলে দেখো আমাদের একটি রেখাংশ দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে যে বিষয়গুলো আছে, এই একটা দিয়ে কয়টা বোঝায়, এবি রেখাকে সমদ্বিখণ্ডিত করা বোঝায়, এবি এর মধ্যবিন্দু এম নির্ণয় করা বোঝায়, আবার এবি এর লম্ব দ্বিখণ্ডক পি কিউ অঙ্কন করা বোঝায়। তাহলে একটা দিয়ে আমরা একই জিনিস তিন ভাবে বলা হয়, আর সিচুয়েশন ভেদে আমরা সেগুলো বলে থাকি। তাহলে এখন কি করতে পারি, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে খেয়াল করে দেখো, এখন এটা এরকম ঘোরানো থাকতে পারে, কারণ সব সময় যে রেখাটা ভূমি সমান্তরাল থাকবে না, ভূমির সাথে লম্বও থাকতে পারে বা তির্যকও থাকতে পারে। তাহলে আমরা আগের অবস্থান নেই, অনেক সময় দেখা যায় আমাদের এরকমও থাকতে পারে। খেয়াল করে দেখো, আমাদের সিডি, আমাদের চিত্রে যে আছে সিডি অনেকটা তো উপরে ডি নিচে সি, এটার মতোই দেখে নিই আমরা একটু। এই দেখো অনেকটা এরকম। তাহলে আমার কাজ হচ্ছে এই যে ডিসি এর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করা। তাহলে প্রথম কি করছি দেখো, এই যে ডি কে কেন্দ্র করে যে ডিসি এর উভয় পাশে, অর্থাৎ ডিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমরা বৃত্তচাপ অঙ্কন করি। তারপরে দেখো সি বিন্দুতে বসিয়ে ওই পূর্বের ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ। তোমাকে এত বিশদ বিবরণ দিতে হবে না, বিবরণ একেবারেই কম স্বল্প। আমরা তোমাকে বলে দিচ্ছি, প্রথমে দেখো যে কাজটি করছি সেটা হচ্ছে দেখো, এই যে পি আর কিউ যোগ করি। একটু খেয়াল করে দেখো, বর্ণনাটা একেবারেই সহজ। ডিসি এর লম্ব দ্বিখণ্ডক পি কিউ আঁকি, একেবারেই কম, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো আমরা এটা কেন অঙ্কন করলাম, ঠিক না? তাহলে খেয়াল করে দেখো, এই যে
যে আমরা আঁকলাম পিকিউ, তা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে বিডি কে কিন্তু এ বিন্দুতে সেট করেছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই এসি যোগ করে দিলাম, ফলে কি হলো সেই বিষয়টা একটু খেয়াল করে দেখো। এসি যোগ করি, তাহলে মূলত যে বিষয়টির জন্য আমরা সেই আগের মতোই এই যে এডি অংশটা এখানে নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি একটু খেয়াল করে দেখো। আমরা যখন লম্ব দ্বিখণ্ডক আঁকি তখন এটা মধ্যবিন্দু হয়। প্রমাণের জন্য এখানে হয়তো আমরা অন্য একটি বিন্দু ব্যবহার করতে পারতাম, আমরা যেহেতু আজকে প্রমাণ করব না সেই জন্য এটা ব্যবহার করে। খেয়াল করে দেখো, তুমি যদি এইখান থেকে এই পর্যন্ত আনো, যেহেতু এটা লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এইটা দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এইটুকুই কিন্তু এই নিচের অংশে চলে আসছে। এবং এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু নাও, তুমি যদি এইখানে একটি বিন্দু নিয়ে এভাবে আঁকো, একটু খেয়াল করে দেখো, তাহলে এই বিন্দুর সাথে এখন যদি এইটা দেখো এখানে নিয়ে আসো, দেখো সেম একই জিনিস। এই জন্য আমরা এই লম্ব দ্বিখণ্ডকের উপর যে এ বিন্দুটি নিয়েছি, তাহলে সেইখানেও কিন্তু ব্যবহার হচ্ছে দেখো এই অংশটি, অর্থাৎ এই যে বিডি এর এস এর যে অংশটুকু হচ্ছে এডি, সেই অংশটাই এসি হিসেবে এখানে চলে আসছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, আসলে বিষয়টা একই, একটা ভিন্ন প্রসেসে আমরা এটি অঙ্কন করলাম। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানেও আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের নির্ণয় ত্রিভুজ এ বি সি অঙ্কন হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তুমি ইচ্ছে করলে এই পুরো বর্ণনাটিও আবার দিতে পারো। একটু খেয়াল করে দেখো, পুরো অঙ্কনের বিবরণটি যদি আমরা একটু দেখি, যে কোনো রশ্মি বি থেকে ভূমি এ এর সমান করে বিসি রেখাংশ কেটে নিই। তারপরে হচ্ছে বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি। তারপরে বি এফ রশ্মি থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নেই এবং সি ডি যোগ করি। আর সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক পিকিউ আঁকি আর এসি যোগ করি। তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকছে, সেটা একটু খেয়াল করে দেখো। এ সমান 5 সেন্টিমিটার, এস সমান 8 সেন্টিমিটার এবং এক্স কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি একটি কোণ। এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য এ, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান। অঙ্কনের চিহ্ন ও বিবরণ তো অবশ্যই তোমাকে দিতেই হবে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।